আমাদের শিক্ষায় আমরা শেষ হয়ে গেছি। শেষ হয়ে গেছি কেন? শেষ হয়ে গেছি এই অর্থে, আমার এক শিক্ষক ছিলেন, উনি বলতেন, পিএইচডি সুপারভাইজার ছিলেন, তো বলতেন আমাদের শিক্ষা সম্পর্কে যদি ধারণা নিতে চাও তাহলে এই ছোট 3টা লাইনেই যথেষ্ট। আমি বললাম এটা কি লাইন না গল্প? বলছি এটা অনুগল্প। শিক্ষক রাত্রিবেলা প্রাইভেট পড়াচ্ছে, ছাত্রকে বলছে বাইরে গিয়ে দেখো যে এখন কি অবস্থা, রাত না দিন। তো সে বাইরে গিয়ে ছাত্রের অবস্থা বুঝেন আর কি, বাইরে গিয়ে বলছে যে স্যার বাইরে এত অন্ধকার, রাত না দিন কিছুই বোঝা যাচ্ছে না। শিক্ষক আবার ওই মাপের, আলোচনার জন্য বলছি, শিক্ষক আবার ওই মাপের। শিক্ষক বলতেছে বোকা নাকি, এটা হেরিকেন নিয়ে তো যাইতে পারতো তুমি, হেরিকেন নিয়ে নেকে গেলে তাহলে দেখে বোঝা যাবে এটা রাত না দিন। আর ছাত্র বলতেছে এত অন্ধকার, রাত না দিন কিছুই বোঝা যাচ্ছে না। আপনি আমাদের শিক্ষা বাজেটে কোন প্রসঙ্গে আলোচনা করবেন? আমাদেরকে সন্তানদেরকে ড্রেস, জুতা, ব্যাগ দেওয়া হচ্ছে। আমি ছোট সময় আরেকটা গল্পের কথা বলি। আমাদের শিক্ষক বলছিলেন রুটি নেবা না চাবি নেবা? তা আমরা বলছিলাম তো আমাদের রুটি দরকার, ক্ষুধা আছে, আমাদের তো ক্ষুধা, আমাদের রুটি দরকার, তা আমরা তো রুটি চাই। বলছি যে না রুটি না, চাবি নিতে হবে। বললাম চাবি দিয়ে কী করবেন? বলছে চাবিটা পেলে পুরো রুটির দোকানটা পেয়ে যাবা। ওটা তো সময় সাপেক্ষ ব্যাপার, পরিশ্রমের ব্যাপার, চাবি নিতে হবে, তালা খুলতে হবে, পাওয়া যাবে যাবে না। আমরা বাংলাদেশের মানুষ নগদে বিশ্বাসী, নগদ যা পাওয়া হাত পেতে নাও, রুটি পেয়েছি ওইটা নিয়ে চলে গেলাম। আমাদেরকে এখন আমাদের সন্তানদেরকে, যেখানে আমি আমার উপজেলার কথা বলি, যেখানে আমার প্রায় কয়েক শত শিক্ষকের অভাব প্রাইমারি, হাই স্কুল, কলেজগুলোতে, সেখানে আমার সন্তানদেরকে শিক্ষক না দিয়ে, শিক্ষার মান না দিয়ে তাদেরকে আপনি ব্যাগ দিচ্ছেন। এই ব্যাগ, জুতা এবং তাদের ফিডিং যে মিল দেওয়া হচ্ছে, মূলত এটার মধ্য দিয়ে দলীয় কর্মীদের কোথাও কোথাও পুনর্বাসন করা ছাড়া ব্যক্তিগতভাবে আমি মনে করি এটার কোনো মূল্যায়ন হবে না। কেন হবে না জানেন? ওই আলোচনা সংসদের সুযোগ থাকলে করব। ওখানে তো স্পিকার তাও মানে কিছু সময় দেয়, এখানে স্পিকার অলরেডি স্লিপ দিয়ে দিচ্ছে, শেষ করতে হবে। সেই জন্য আমাদের এই ফিডিং মিল, আমাদের মিড ডে মিল, আমাদের স্কুল ড্রেস, এগুলো দরকার আছে, আমি বলছি না, কিন্তু এগুলোকে যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে আপনার তো ঘোস্ট স্টুডেন্ট। এটার জন্য কি হচ্ছে, আমি স্কুলে কিছু মানে জনপ্রতিনিধি হিসাবে না, সেবক হিসেবে যাওয়ার সুযোগ হয়েছে। গিয়ে আমি দেখলাম যে ঘোস্ট স্টুডেন্ট, তাদের কি দেখানো হচ্ছে, মানে কাল্পনিক শিক্ষার্থী তৈরি করা হচ্ছে। ওই যে রুটি পাওয়ার জন্য, কলা পাওয়ার জন্য, ব্যাগ পাওয়ার জন্য এখনই শুরু হয়ে গেছে। এরপরে আপনি সেখানে কি আমাদের পক্ষ থেকে আমরা সেই জায়গায় ডিসেবিলিটি ইনক্লুশন, আমাদের প্রতিবন্ধী যাদেরকে অন্তর্ভুক্ত করার কথা, তাদেরকে আমরা করতে পারছি আমাদের শিক্ষা বাজেটে? সেই বাজেটে কতখানি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে? এরপর যদি আমরা আলোচনা করি লার্নিং আউটকামটা কি, আমাদের শিক্ষা বাজেটে যেটা নির্ধারণ করা হয়েছে, লার্নিং আউটকামটা আমাদের বলা হয়ে থাকে যে আমরা 73 ফেরকার মধ্যে আছি। হাদিসে বলা আছে, আমি হাদিসটাকে এই জন্য সামনে রাখছি যে আকীদায় তো আমরা 73 ফেরকার মধ্যে আছি, এক ফেরকা বাদ দিয়ে, বাকি 72 ফেরকা বাদ দিয়ে এক ফেরকা জান্নাতে যাবে। আর আমাদের জাতিগত বিভেদ আপনি দূর করবেন কিভাবে? আমাদেরকে তো কাকড়া জাতিকে পরিণত করে রাখা হয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলতেন, আমরা কাকড়ার জাতি থেকে কখনো ইলিশের জাতিতে পরিণত হতে পারলাম না। কাকড়ার জাতি কেন? আমাদের শিক্ষা ব্যবস্থাকে 13টা ধারায় রূপান্তরিত করে রাখা হয়েছে। 13টা ধারা, এই 13 ধারাকে এক ধারায় কখন নিয়ে আসবেন? এটা নিয়ে আসতে সরকার বলবে আমাদের সময় শেষ, আর একবার ভোট দেন আমাদেরকে। এই আর একবার ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নেন, তারপর বাজেট নিয়ে আলোচনা করেন। কারণ এই 13 ধারাকে আপনি এক ধারায় কবে নিয়ে আসতে পারবেন? না নিয়ে আসা পর্যন্ত লার্নিং আউটকামে আপনি যেতে পারবেন না। টিচার কোয়ালিটির ব্যাপারে পরিষ্কার বক্তব্য আছে। সর্ষে যদি ক্ষেত খায় তাহলে ক্ষেত রক্ষা করবে কে? এই ক্ষেত রক্ষা করার কেউ নাই। সর্ষে তো ক্ষেত খাচ্ছে, ক্ষেত তো আমাদের শস্য রক্ষা করতে পারছে না। সেই জায়গাটা আমরা ট্রান্সপারেন্ট প্রকিউরমেন্ট, যে জায়গাটা আমরা বলি, স্বচ্ছ ক্রয় ক্ষমতা আমাদের নাই। সেই ক্রয় ক্ষমতা না থাকার কারণে আপনি যদি এখন প্রযুক্তিগত শিক্ষার কথা বলেন, তাহলে আমাদের সব জায়গায় দেখবেন ভ্যাট কমানো হবে। আমরা হয়তো জানি না, আমাদের মোবাইল, ট্যাব, ল্যাপটপ, এই যে মানে যে প্রযুক্তিগুলো আছে, এই প্রযুক্তিগুলোতে আমরা ভ্যাট কমাতে পারবো না। যদি ভ্যাট কমাতে পারেন তাহলে ভালো, গুড। সেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে, আমাদের সন্তানরা যেন সেখানে ভূমিকা রাখতে পারে, আমাদের তরুণরা যেন সেখানে কথা বলতে পারে, তরুণরা যেন সেখানে দক্ষতা অর্জন করতে পারে। মাস্টার্স পাস করার পরে 5000 চাকরির জন্য ঘুরবে কেন? এখন শেষ কথা, উদ্যোক্তা তৈরি করা, ইসলামী মূল্যবোধে উদ্যোক্তা তৈরি করা। উদ্যোক্তা তৈরি কি? এ ম্যান উইথ ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। আমাদের তরুণদের সাথে যদি তাদের প্রযুক্তির পাশাপাশি যদি তাদের মূল্যবোধকে অ্যাটাচ করা না যায়,
কি হচ্ছে আজকে? অবাক হওয়ার কোনো কারণ নাই। ইতিমধ্যে 2024-25-এ এটা মানে বাস্তবায়ন করা হয়েছে। স্টুডেন্টদেরকে ডোপ টেস্টের মধ্যে আওতাধীন করা হয়েছে। ভর্তি পরীক্ষায় ডোপ টেস্ট নেওয়া হচ্ছে, এবং শুধু ডোপ টেস্ট নেওয়া হয় নাই, আশার দিক আছে। আশার দিক শুনবেন, আশার দিক হচ্ছে সেখানে 3 জন শনাক্ত হয়েছে। আরও আশার দিক শুনবেন, সেই 3 জনের মধ্যে একজন ছাত্রীও আছে। আরও আশার দিক শুনবেন, আহসানিয়া মিশন যেখানে মাদক নিরাময় কেন্দ্র, সেখানে 432 জন ভর্তি। সেই 432 জনের মধ্যে 47 জন হচ্ছে নারী। এবং আমাদের একটা গবেষণায় দেখা গেছে 47.5% বা প্রায় 48-এর কাছাকাছি যারা নিহত হয়েছে, এই আত্মহত্যা করেছে, এই আত্মহত্যার মধ্যে মাদকাসক্তি সম্পর্কে ওনাদেরই জনাব শামসুর রহমানের সে বহু আগের কবির বক্তব্য ছিল, লেখা ছিল, আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ের মাঠ এক একটা মাদকের হাট। মাদক নিয়ন্ত্রণ করবেন কিভাবে? মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে তরুণদেরকে আপনি শিক্ষা দিবেন, শিক্ষা দিচ্ছেন। আমরা সবাই জানি যে মাদকের এখন বিদ্যালয়গুলো, মাঠগুলো এক একটা মাদকের হাটে পরিণত করে রাখা হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে দেয়াল দিয়ে এটাকে সিকিউর করতে হবে। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, বাজেটের তরুণ ভাবনার শেষ অংশে আমি এইটুকু অনুরোধ করতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই, আসেন, মনে আছে তেলের লাইন বন্ধ করার জন্য বিরোধী দলীয় নেতা একটা প্রস্তাবনা দিয়েছিলেন, সেই প্রস্তাবনা আলোচনা করতে রাজি হচ্ছিলেন না। প্রথম দিকে রাজিই হন নাই, বলছে যে এটা ঠিক হয়ে যাবে, এটা আর্টিফিশিয়াল। আমরা বলেছিলাম এটা আর্টিফিশিয়াল যদি হয় সেটাও আলোচনা হয়ে ঠিক হওয়া উচিত। আলোচনা হয়েছে, ঠিক হয়েছে, একটা কমিটি হয়েছে, একটা লিয়াজু হয়েছে। লিয়াজু কমিটি করার পরে দেশের মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে যে সরকার এবং বিরোধী দল মিলে যখন কোনো কাজ করে তখন এটা বন্ধ হয়েছে, এবং তার 2-3 দিন পর থেকে দেখা গেছে এই সমস্যাটার সমাধান বের হয়ে আসছে। আমি যেটা বলছি সবশেষ, এই বাজেট নিয়ে যেটা আপনারা উপস্থাপন করবেন 2/3 মেজরিটি দিয়ে যেন আল্লাহর রস্তে আপনারা ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে বাজেট পাশ করার মানসিকতা নিয়ে সংসদে যাবেন না। আলোচনার ভিত্তিতে দেশ এবং জাতির কল্যাণে তরুণদের, বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের আগামী দিনের বাজেট হবে একটা মানবিক বাংলাদেশের বাজেট। সেই বাজেট হবে আমরা সূচকের দিকে এগিয়ে যাব, গাড়ির দিকে এগিয়ে যাব না, আমরা এগিয়ে যাব আমাদের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের দিকে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও ছাত্র শিবিরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।